বাবা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনরা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। অনেকটা জোর করেই আমার থেকে 15 বছরের বড় একজন লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। অকালে ঝরে পড়ে আমার ভালোবাসা। চিরদিনের মতন আমি হারিয়ে ফেলি তাকে, যেই মানুষটার জন্য ছোটবেলা থেকে মনের মাঝে পুষেছি কত শত প্রেম, দেখেছি কত শত স্বপ্ন। মানুষটা আমারই খালাতো ভাই, আবার আমার ভাইয়ের বন্ধুও। ছোটবেলা থেকে তাকে আমার খুব ভালো লাগতো। উনি কম কথা বলতেন, সবার সাথে খুব ভালো ব্যবহার করত, যার কারণে সবাই তাকে খুব পছন্দ করত। আর ভালো ছেলে হিসাবে তার সুনামও ছিল। যত বড় হচ্ছি তার প্রতি আমার ভালো লাগাটা বাড়তে থাকে। বড় হওয়ার সাথে সাথে ভালো লাগাটা একটা সময় ভালোবাসায় পরিণত হয়। কখন যে ভালো লাগা থেকে তার জন্য আমার মনে ভালোবাসার সৃষ্টি হয় তা আমি বুঝতেও পারিনি। কিন্তু ভয়ে কোনোদিন আমি তাকে বলতে পারিনি আমার ভালোবাসার কথা। একে তো খালাতো ভাই, তার উপর আমারই ভাইয়ের ভালো বন্ধু। কিছু বললে যদি তিনি ভাইয়াকে বলে দেন, সেই ভয়ে আর কিছু বলা হয়নি তাকে। দিন যায় আর তার প্রতি ভালোবাসাটা বাড়তে থাকে। কিন্তু ওই যে ভয়, যদি পরিবারে জানিয়ে দেয়, সেই ভয়ে আমার ভালোবাসার কথাটা না বলাই থেকে যায়। হঠাৎ করেই একদিন আমার আত্মীয় স্বজনরা আমার বিয়ে ঠিক করে ফেলেন। বাবা নেই, তাই হয়তো ভেবেছিলেন তাদের বোঝাটা হালকা করা দরকার। খুব কান্নাকাটি করি আমি। ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর একদিন আমার ভালোবাসার মানুষটাকে আমার ভালোবাসার কথা জানাবো। কিন্তু তা আর হয়ে ওঠে না। অনেকটা জোর করেই তারা আমাকে অচেনা অজানা আমার থেকে 15 বছরের বড় ওই লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেন। বিয়েটা হুট করেই কথাবার্তার মধ্যেই হয়ে যায়। 3 দিনের ভিতরে সব কিছু সমাপ্ত। অনেক কান্নাকাটি আর নিষেধের পরেও কেউ আমাকে বোঝেনি, শোনেনি আমার কথা। আমার বরকে আমার পছন্দ না হলেও সবার মুখের দিকে তাকিয়ে আমি তাকে মেনে নেওয়ার চেষ্টা করি। ভালোভাবে তার সাথে বসবাস করার চেষ্টাও করি। কিন্তু মন থেকে কখনোই তাকে আমি মেনে নিতে পারছিলাম না। কারণ সেই মানুষটা কখনো আমাকে বোঝেনি। সে শুধু বুঝেছে আমার শরীরটাকে। আমার মনের কোনো দাম নেই তার কাছে। তার দরকার শুধু আমার এই শরীরটাকেই। তার কাজ শেষ আর তখনই যেন তার কাছে আমার মূল্যও শেষ। তার কাছে ভালোবাসা, অনুভূতি এসবের কোনো দাম নেই। আমি খুব চেষ্টা করি নিজেকে মানিয়ে নিতে, কিন্তু কোনোভাবে আমার দ্বারা সম্ভব হয়ে উঠছিল না ভোগ্য এক পণ্য হিসাবে থাকতে। শুধু স্বামী নয়, সাথে শ্বশুরবাড়ির লোকও আমায় অত্যাচারের শিকার বানিয়েছে। দিনের পর দিন মাত্রাহীনভাবে অপমান, অভিযোগ, নোংরা ভাষা, খেতে না দেওয়া, কথা শোনানো, সব কিছুই আমার সাথে ওরা করেছে। অনেক কষ্ট পেয়েছি, অনেক সহ্য করেছি। কেউ বোঝেনি, কেউ শোনেনি আমার কথা, আমার কষ্ট। শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে বলতাম, এই লিখেছিলে তুমি আমার ভাগ্যে। ভালোবাসার মানুষকে, বাবাকে কেড়ে নিয়ে যা কষ্ট দিয়েছিলে তা তো সহ্য করে নিয়েছিলাম। আবারও বিয়ের পর এক কষ্ট কেন? কি দোষ আমার? 6 মাস সহ্য করে থাকার পর যখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আমি আমার পরিবার, আত্মীয় স্বজনকে জানাই আমি আর এই বাড়িতে থাকবো না। তাদের বলি আমাকে তোমরা নিয়ে যাও, এভাবে আমি আর থাকতে পারবো না। আমি বাসায় যাই, কিন্তু কেউ আমার কথা বোঝেনি। সবাই আমাকে 9-6 বুঝিয়ে আবারও এই পরিবারেই পাঠিয়ে দেয়। আর তারপরই হঠাৎ একদিন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। মনে মনে ভাবতে থাকি, থাক, আমি আমার সন্তানকে নিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব। ওর জন্য হলেও আমার এই সংসার করা লাগবে। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। আমার একটা মেয়ে হয়। আমি সিদ্ধান্ত নিই ওকে ঘিরেই আমি থাকব, ওকে নিয়েই আমি বাঁচব। কিন্তু স্বামীর যেই ভালোবাসা, যেই কেয়ার, সেটা আমি কোনোদিন আমার স্বামীর কাছ থেকে পাইনি। একটা অভাব থেকেই যায়। আমি সন্তান নিয়ে সংসার করলেও আমি তাকে স্বামী হিসাবে আজও মেনে নিতে পারিনি। এরই মাঝে হঠাৎ একদিন শুনতে পাই জিহাদ ভাইয়া দেশের বাইরে চলে যাবে। জিহাদ মানে আমার ভালোবাসার মানুষটা, আমার কাজিন।
শুনে আমার খুবই খারাপ লাগতে শুরু করে। মনে হচ্ছিল আমার খুব কাছের জিনিসটা যেন আমি হারিয়ে ফেলছি, আমার থেকে খুব দূরে চলে যাচ্ছে। দেশে থাকাকালীন তো একটু সময়ের জন্য হলেও তাকে আমি দেখতাম, কিন্তু বাইরে চলে গেলে যে চোখের দেখাটুকু আর হবে না, ভাবতেই বুকের ভেতর এক চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। যেদিন জিহাদ দেশের বাইরে চলে যাবে সেদিন আমি ভয়ে ভয়ে তাকে একটা মেসেজ সেন্ড করি তার ফেসবুক আইডিতে। অনেকটা সংকোচ বোধ হচ্ছিল, যদি কিছু মনে করেন তিনি। তাকে মেসেজটা দিয়ে আমি বললাম, ভাইয়া, আজ নাকি আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন? হ্যাঁ। কেন যাচ্ছেন? দেশেই তো ভালো ছিলেন। কি করব বলো, জীবনে টাকা পয়সারও তো দরকার আছে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আচ্ছা, সাবধানে যাবেন। হুম। সেদিন তার সাথে আমার স্বাভাবিকভাবেই কথা হয়। উনি দেশের বাইরে চলে যান। এদিকে আমার খারাপ লাগে আর আমি তাকে মেসেজ দিই। সেও আমার মেসেজ খুব তাড়াতাড়ি সিন করে রিপ্লাই দেয়। এভাবে আমাদের কথা বলার আগ্রহ বাড়তে থাকে। একটা সময় দুজন দুজনের সাথে রেগুলার কথা বলতে থাকি। একদিন তাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার? হুম, আমার ঠিক তোমার মতন মেয়ে পছন্দ। শুনে আমি কিছুটা অবাক হই। সেদিন আর আমি কোনো কথা বাড়াইনি, কিন্তু নর্মালি অনেক কথা হতো আমাদের। পরে হঠাৎ একদিন সে আমাকে বলে, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কিছু মনে করবে না তো? না। আমি না ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, কিন্তু কোনোদিন বলা হয়নি। বললে যদি তুমি না করে দাও আর আমাদের ভাই বোনের সম্পর্কটাও আর না রাখো। জিহাদের কথাগুলো শুনে সেদিন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছিল। আর সেদিনই বুঝতে পারি ও আমার বিয়েতে কেন আসেনি। ধীরে ধীরে আমাদের কথা বলা একটা সময় বাড়তে থাকে। আমার স্বামী আর জিহাদ দুজনেই প্রবাসী। আমার স্বামীর কাছ থেকে আমি যেই ভালোবাসা আর কেয়ারটা না পেয়েছি, জিহাদ আমাকে সেই কেয়ারটা করে। আমি যখন আমার স্বামীর অবহেলা, শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারগুলোর কথা ওকে বলি, তখন ও আমাকে সাপোর্ট দেয়। স্বামীর অবহেলা, শ্বশুরবাড়ি অত্যাচারগুলো আমি জিহাদের সাথে কথা বলেই যেন ভুলে যাই। ধীরে ধীরে আমাদের কথা বলার পরিমাণ বেড়ে যায়। চ্যাটিং আর ভয়েস কলে কথা বলতে বলতে একটা সময় আমাদের না বলা ভালোবাসাটা নতুন করে মনের মাঝে উঁকি দেয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি, দুজন দুজনকে বলে ফেলি ভালোবাসি। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারি না, আর না ও আমার সাথে কথা না বলে থাকতে পারে। আমার সকাল শুরু হয় ওর ভিডিও কলে মুখ দেখে, আর ও ঘুমাতে যায় আমার মুখ দেখে। আমরা ভুলে গেছি আমাদের দুজনের অবস্থানটা, শুধু জানি আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না। আমরা দুজন দুজনকে পাগলের মতন ভালোবাসি। এমন অবস্থায় একদিন হঠাৎ জিহাদ আমাকে ফোন দিয়ে বলল, অধরা। হুম। বিশ্বাস করো, তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি কোনোদিনই তোমায় হাতছাড়া করতাম না। বিশ্বাস করো, বলতে নেই তাও বলছি, আজ যদি তোমার বরের কিছু হয়ে যায় আমি তোমায় বিয়ে করে নেব। আমি নিশ্চুপ হয়ে শুনি আর মনে মনে বলি, হে সৃষ্টিকর্তা, এই কেমন পরিস্থিতির সম্মুখীন করলে আমায়। দিন দিন আমাদের কথা বলা বাড়তে থাকে, দুজন দুজনের দিকে দুর্বল হতে থাকি। ও যখন ঘুম থেকে ওঠে তখন আমাদের এখানে দুপুর 4টে। ও ঘুম চোখে ভিডিও কল দিয়ে আমাকে দেখত, আর তারপরে ফ্রেশ হতো, বাকি সব কাজ করত। ও আমাকে খুব ভালোবাসে, কোনোদিনও আমার অসম্মান করেনি। আমি বিবাহিত, আমার মেয়ে আছে, এরপরও কোনোদিন আমাকে বাজে কথা বলেনি, খারাপ চোখে দেখেনি, খারাপ কিছু বলেনি। আমি চেষ্টা করেছি আমার বরের সাথে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু পারিনি। জিহাদ আমাকে সবসময় বলে, তুমি তোমার বরের সাথে খারাপ ব্যবহার করো না, ওর সাথে ভালো মতো কথা বলো। আমরা জানি আমাদের ভালোবাসাটা অসময়ে জীবনে এসেছে, সমাজ এই ভালোবাসার নাম দেবে পরকীয়া। আমরা জানি আমরা ভুল করছি, কিন্তু তবুও কি করব, ভালোবাসা যে বলে কয়ে আসে না, কার প্রতি কখন হয়ে যায় বলা যায় না। আমার প্রথম আর সত্যিকারের ভালোবাসাটা এসেছে ভুল টাইমে। আমরা দুজনেই এখন বুঝতেছি আমরা এতদিন ভুল করেছি, তাই দুজনেই চেষ্টা করছি দুপথে আলাদা হয়ে যেতে।
কারণ এর পরিণতি যে ভালো হবে না। আমি এখন বুঝি আমি তার থেকে যত দূরে থাকব তার জন্য ততই ভালো। তাকে হঠাৎ করে জীবনে পেয়ে ছোটবেলা থেকে জমানো আবেগ আর ভালোবাসাটা আবারও ঘিরে বসেছে। তাই আমি আবার মায়াতে জড়িয়ে পড়ি, দুজন দুজনের মায়ায় বন্দি হয়ে যাই। কিন্তু এখন আমার মনে হয় আমি আমার সাথে সাথে তার জীবনটাও ধ্বংস করে দিচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যত কষ্টই হোক তার থেকে আমি দূরে থাকব, তাকে আমি দূরে রাখব। এতে আমি আর জিহাদ ভালো না থাকলে কি হবে? আমাদের 3টে ফ্যামিলি তো ভালো থাকবে। আমার ফ্যামিলি, আমার খালার ফ্যামিলি, যেহেতু জিহাদ আমার খালাতো ভাই, আর আমার স্বামীর ফ্যামিলি। আমি এখন বুঝতে পেরেছি আমি এতদিন ভুল পথে পা বাড়িয়েছিলাম, আবেগে ছিলাম। হ্যাঁ, আমি ওকে নিয়ে এতদিন অনেক স্বপ্ন দেখেছি, সৃষ্টিকর্তার কাছে ওকে চেয়েছি, ওর জন্য কান্না করেছি। কি করব বলুন? খুব ভালোবেসেছি আমি ওকে। আমি এখনো ওর জন্য কাঁদি, একটা মুহূর্তের জন্য ওকে ভুলতে পারি না। কিন্তু আমি চাই না আমাদের এই সম্পর্কটার কথা জানাজানি হোক, আর আমার মা এবং আমার খালার সম্পর্কে মাঝে ফাটল সৃষ্টি হোক। তাছাড়া আমার যে একটা মেয়েও আছে। না হয় আমি রইলাম অশান্তিতে আমার স্বামীর সংসারে, না হয় পেলাম আমি আমার স্বামীর অবহেলা, সহ্য করে গেলাম সারা জীবন নরক যন্ত্রণা। কিন্তু আমার মেয়ের জন্য হলেও আমাকে এখন এসব মুখ বুজে সহ্য করতে হবে। আমি জানি সমাজ আমার গায়ে আঙুল তুলে বলবে আমি খারাপ, নয়তো স্বামী থাকা সত্ত্বেও আমি আরেকজনকে ভালোবাসতাম না। কিন্তু একটা সমাজ কি কখনো এটা দেখবে যে একটা মেয়ে তার স্বামীর কাছে কি চায়? একটু ভালোবাসা, একটু যত্ন, একটু সম্মান, এই তো চাই। কিন্তু আমি কি পেয়েছি তার থেকে? সে আমার শরীর ছাড়া আর কোনোদিন কিছু বোঝেনি। আমি তো আগে এমন ছিলাম না। বিয়ের পর আমি চেয়েছিলাম আমি আমার স্বামী সংসার নিয়ে ভালো থাকতে। তিনি আমার বয়সে বড় হলেও আমি চেয়েছিলাম নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখতে। ভাগ্যের লিখন ভেবে সব মেনে নিতাম। কিন্তু তিনি আমার মনটাকে কোনোদিন বোঝেনি। তার দরকার শুধু আমার এই শরীরটা, আর কিচ্ছু না। আমি যতই তাকে আপন করতে চেয়েছি সে ততই আমাকে তার ভোগ্যপণ্য বানিয়ে ফেলেছে। কখনো সে আমাকে স্ত্রী হিসাবে ভালোবাসেনি বা সম্মান দেয়নি। তার কাছে আমি শুধুই ব্যবহার করা একটা জিনিস মাত্র। ব্যবহার করা শেষ, আমাকে তার প্রয়োজনও শেষ। হ্যাঁ, আমি মানি আমি ভুল করেছি। কিন্তু কেন করেছি আমি এই ভুল? যদি আমার স্বামী আমাকে বুঝতো, আমার কেয়ার করতো, আমাকে আমার সম্মানটা দিত, অবহেলা না করত, তাহলে আমি কি জিহাদের প্রতি আসক্ত হতাম? হতাম না। তাই আমার অনুরোধ থাকবে প্রতিটা স্বামী যেন তার স্ত্রীকে বোঝেন, তাদের সম্মান দেন, একটু কেয়ার করেন, একটু ভালোবাসেন। তাহলে হয়তো আমার মতন ভুল আর কোনো মেয়ে করবে না। একটু ভালোবাসা, কেয়ার পাওয়ার লোভে কারোর প্রতি আসক্ত হবে না। সমাজ নারীদের দোষটা সবার আগে দেখে, কিন্তু পুরুষদের কোনো দোষই হয় না। কিন্তু নারীরা কি একাই ভুল করে? পুরুষরা কি করে না? একটা নারী ভুল করলে অবশ্যই পুরুষও জড়িত থাকে। হ্যাঁ, হাতের 5টা আঙুল সমান না। সব পুরুষ যেমন এক হয় না, তেমনি সব নারীও এক নয়। ভালো মন্দ মিলেই এই দুনিয়া। ভুল করে ক্ষমা চাইলে নাকি ওপরবালাও ক্ষমা করে দেন। তাই আমি এখন ওপরবালার কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার সব কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। এখন আর জিহাদ আর আমার মাঝে কোনো যোগাযোগ নেই। আমি ওর থেকে দূরে সরে এসেছি। ও অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার। আমি চোখের জলে ভেসে যাই, তবুও ওর মেসেজের কোনো রিপ্লাই দিই না। ও অনেক কষ্ট পায়, আমি জানি, আমিও পাই। তবে আমি চাই এই সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাক, যাতে আমার মেয়েটা ভালো থাকে আর জিহাদও অন্য কাউকে নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে। তবে একটা কথা কি, কিছু অতীত কোনোদিন ভোলা যায় না। আর তা যদি হয় জীবনের প্রথম এবং সত্যিকারের ভালোবাসা, তাহলে তো সেটা অসম্ভব। সবাই দোয়া করবেন আমি যেন আমার মেয়েটার মুখের দিকে চেয়ে আমার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি। ক্ষমা করবেন সবাই আমাকে। থেকে যাক কিছু অসমাপ্ত গল্প স্মৃতির পাতায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।
এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।